৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ, ছিন্ন হতে পারে মস্কো ওয়াশিংটন সম্পর্ক, ক্রেমলিনের হুঁশিয়ারি। আসাদ সরকার ও বিদ্রোহীদের সমঝোতায় সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি শুরু। সংকট সমাধানে আলোচনা চালিয়ে যেতে একমত রাশিয়া, তুরস্ক ও ইরান। এবং ফিলিস্তিনি স্থাপনা ধ্বংস ও অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বিধিনিষেধে জাতিসংঘের উদ্বেগ। ইহুদি বসতি নির্মাণ বন্ধের প্রস্তাব দ্রুত বাস্তবায়নের দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাইবার হামলার অভিযোগে রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কার এবং দুটি গোয়েন্দা সংস্থা সহ ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে নিউ ইয়র্ক ও মেরিল্যান্ডে দুটি রুশ কার্যালয় বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। এসব ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এর ফলে দুদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলার সময়ই ডেমোক্রেট দলের দাপ্তরিক ও বিভিন্ন কর্মকর্তার ওয়েবসাইট হ্যাকিং এর খবর আসে গণমাধ্যমে। নির্বাচনে ডেমোক্রেটদের পরাজয়ের পর রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিং ও মার্কিন রাজনীতিতে অবৈধ হস্তক্ষেপের সরাসরি অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ওয়াশিংটন ডিসির রুশ দূতাবাস ও সান ফ্রান্সিসকো কনসুলেটের ৩৫ কূটনীতিককে অবাঞ্ছিত উল্লেখ করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরিবার সহ যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বলা হয়। পাশাপাশি মেরিল্যান্ড ও নিউ ইয়র্কে গোয়েন্দা তথ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত দুটি রুশ কার্যালয় বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থা জিআরইউ ও এফএসবি, জিআরইউর ৪ গোয়েন্দা কর্মকর্তা এবং ৩টি প্রতিষ্ঠান যারা সাইবার হামলা পরিচালনায় সহায়তা দিয়েছে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ পদক্ষেপের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই দেয়া বিবৃতিতে রাশিয়ার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে মার্কিনীদের সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভবিষ্যতে বাড়তি সতর্কতার অংশ হিসেবে মার্কিন বিশেষজ্ঞদের রাশিয়ার সাইবার হামলার ঝুঁকি ও তা মোকাবিলার উপায় খোঁজারও আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পরপরই দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে অপ্রত্যাশিত উল্লেখ করে এই ধরনের সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে ছিন্ন করবে বলে মন্তব্য করেন। পরবর্তী সরকারের প্রতি এটি ওবামা প্রশাসনের পররাষ্ট্র সম্পর্কের বার্তা বলেও উল্লেখ করেন তিনি। বর্তমান মার্কিন প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার ৩ সপ্তাহ আগে এমন পদক্ষেপের উদ্দেশ্য দুই দেশের সম্পর্ককে ছিন্ন করা। এটি যুক্তরাষ্ট্রের আগ্রাসী পররাষ্ট্রনীতিরও প্রতিফলন। আমাদের পক্ষ থেকেও এর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে প্রভাবিত করা ও মার্কিনীদের জাতীয় স্বার্থে হস্তক্ষেপের অভিযোগ তুলে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই খড়গহস্ত হওয়াকে ডেমোক্রেট সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিষেধাজ্ঞার এমন পদক্ষেপ যতটা না যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তার চেয়ে বেশি ডেমোক্র্যাট সরকারের। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে অন্য দেশগুলোর প্রতি একে যুক্তরাষ্ট্রের একটি বার্তা হিসেবেও বিবেচনা করা যেতে পারে। ইউক্রেন ও সিরিয়া বিষয়ে মতপার্থক্য ওয়াশিংটন মস্কো সম্পর্কের শীতলতাকে গত ২ বছরে স্পষ্ট করেছে। ওবামা প্রশাসনের এমন পদক্ষেপের মাধ্যমে দুই বিশ্বশক্তির বৈরিতা আরও ঘনীভূত হল বলে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। গত ২ মাসে ইউক্রেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ৬,৫০০ বার সাইবার হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এই অভিযোগ করেছেন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, চলতি মাসে ইউক্রেনের অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সাইবার হামলার শিকার হয়। ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ তদন্ত শেষে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সময় সাইবার হামলায় রাশিয়ার ফেডারেশনের স্পেশাল সার্ভিস বিভাগের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তারা। তবে ইউক্রেনের এসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, অস্ট্রেলিয়ায় বর্ষবরণ অনুষ্ঠানে নাশকতার পরিকল্পনার অভিযোগে একজন গ্রেফতার। টাইমস স্কয়ারে উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। আসাদ সরকার ও বিদ্রোহীদের সম্মতিক্রমে সিরিয়া জুড়ে বৃহস্পতিবার মাঝরাত থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে আইএস সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী রাশিয়া ও তুরস্কের প্রস্তাবিত এই অস্ত্রবিরতির আওতাভুক্ত নয় বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রায় 6 বছর ধরে চলা সিরিয়া গৃহযুদ্ধ অবসানে মস্কো, তেহরান ও আঙ্কারা শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত বলেও জানিয়েছে ক্রেমলিন। এদিকে সিরিয়ায় জঙ্গিদের সমর্থন বন্ধ করতে পাশ্চাত্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজাখস্তানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার ও বিরোধীদের মধ্যে শান্তি আলোচনার আগেই এমন চুক্তির ঘোষণা দেওয়া হলো। এক বিবৃতিতে পুতিন বলেন, সিরিয়ার শান্তি আলোচনার প্রস্তুতি হিসেবেই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলো। তবে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে সিরিয়ার সাধারণ মানুষ। যুদ্ধবিরতির কারণে নিজেদের কঠিন সময় পার করার পর বিদ্রোহীরা আবার সংগঠিত হওয়ার সুযোগ পাবে। আমার মনে হয় এতে বিরোধীরাই আবার সুবিধা আদায় করে নেবে। তারা নতুন করে সংগঠিত হয়ে আবার যুদ্ধের মুখোমুখি হবে। আমি সম্পূর্ণভাবে এই যুদ্ধবিরতির বিরুদ্ধে। শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এই যুদ্ধবিরতি আমাদের মধ্যে একতা আনতে পারবে না, বরং আরো বেশি বিভাজন তৈরি করবে। আমাদের মূল লক্ষ্য ছিল আসাদ সরকারকে পতন ঘটানো। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার মিশর ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ঘাত আল সুরি। তবে যুদ্ধবিরতির আলোচনায় কোনো আরব দেশের নেতাদের অংশ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন দলটির প্রধান। এই আলোচনায় আরব দেশগুলোর কোনো প্রতিনিধি ছিল না, এমনকি সিরিয়ার বিরোধী দলগুলোর পক্ষেরও কেউ ছিল না। তবুও আমরা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাই, কারণ এই যুদ্ধবিরতির ফলে সিরিয়ার দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ হবে। পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণ পরই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সাংবাদিকদের বলেন, এই যুদ্ধবিরতি সিরিয়ার একটি সুযোগের জানালা হিসেবে কাজ করবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তুর্কি নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন এরদোয়ান। সিরিয়ার যুদ্ধ বন্ধ ও রাজনৈতিক সমাধানের জন্য এটি একটি সুযোগ। আমরা এই সুযোগকে নষ্ট করতে পারি না। এটি একটি ঐতিহাসিক সুযোগ। সুযোগের জানালা নষ্ট করা উচিত হবে না। যুদ্ধবিরতি ঘোষণার দিনই দামেস্কে ইউরোপীয় পার্লামেন্ট ও রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের একটি যৌথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সিরিয়ার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত 40 জন নিহত হয়েছে। দামেস্কের বিদ্রোহী অধ্যুষিত এলাকায় এই হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে জানায় ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এতে বহু মানুষ আহত হয়, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে সিরিয়া সরকার কিংবা বিদ্রোহী কারো পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। এই হামলার কিছুক্ষণ পরেই গত মাঝরাত থেকে সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি শুরু হয়। আলেপ্পো থেকে বিদ্রোহীদের পুরোপুরি সরিয়ে দেওয়ার পর এখন সেখানে চলছে তাদের ফেলে যাওয়া অসংখ্য বিস্ফোরক ও বোমা নিষ্ক্রিয় করার কাজ। রুশ বোমা নিষ্ক্রিয়কারী দল ও সিরীয় সেনারা যৌথভাবে এ কাজ করছে। যৌথ বাহিনী জানায়, 3 সপ্তাহ আগে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত 966 হেক্টর এলাকার 44টি স্কুল, 38টি মসজিদ, 10টি চিকিৎসা কেন্দ্র ও বেসামরিক লোকজনের ঘরবাড়ি সহ 2149টি ভবন থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক সরানো হয়েছে। এই অভিযানে 350 কিলোমিটার রাস্তা থেকেও মাইন নিষ্ক্রিয় করা হয়েছে। তারা আরও জানায়, বোমা নিষ্ক্রিয়কারী দলটি এ পর্যন্ত আলেপ্পো ও এর কাছ থেকে 6,700 বিস্ফোরক সহ প্রায় 14,700 বোমা ও গ্রেনেড খুঁজে পেয়েছে, যা যুক্তরাষ্ট্র ও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে তৈরি। এদিকে বোমা নিষ্ক্রিয় করার পাশাপাশি যৌথ বাহিনী শহরের পুনর্গঠনে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মসুলে আইএস বিরোধী নতুন অভিযান শুরু করেছে ইরাকি যৌথ বাহিনী। সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মসুলের পূর্বাঞ্চলীয় শহরগুলো পুনরুদ্ধারে দ্বিতীয় পর্বের অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানে নতুন করে আরও 5,000-এর বেশি সেনা যোগ দিয়েছেন। এরই মধ্যে নিনেভির আগে সাদা সালাম, ইন্তেসার, ওয়াহদা এবং আল কুদস এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আইএসের তুমুল সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আইএস নিহত হয়। এছাড়া জঙ্গিদের বেশ কয়েকটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার পরিকল্পনাও নস্যাৎ করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। এর আগে গেল কয়েক সপ্তাহ ধরে চলা মসুল অভিযানের প্রথম পর্ব শেষ হয়। চোরা গোপ্তা হামলা, আত্মঘাতী বোমা হামলা ও সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করায় সেনাবাহিনীকে ধীরে ধীরে অগ্রসর হতে হয়।
পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের ফিলিস্তিনি বসতবাড়ি ধ্বংসের রেকর্ড অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। ওই অঞ্চলে আরবদের চলাফেরায় ইসরায়েল সরকারের বিধিনিষেধ আরোপের নিন্দা জানায় সংস্থাটি। এদিকে জাতিসংঘে ইহুদি বসতি নির্মাণ বন্ধে পাশ হওয়া প্রস্তাব দ্রুত বাস্তবায়নের দাবিতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে মানবাধিকার কর্মীরা। অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণ কর্মসূচির বিরোধিতা করে বৃহস্পতিবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করে অর্থোডক্স ইহুদিদের একটি দল। তারা ওবামা প্রশাসনের নীতির প্রতি সমর্থন জানানোর পাশাপাশি ইসরায়েলের দখলকৃত ভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। একজন ইহুদি হিসেবে আমি ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডে লজ্জিত, আর এই ভেবে আরো খারাপ লাগে যে তাদের অবৈধ কাজকে এতদিন সবাই সমর্থন দিয়ে আসছিল। আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে অবিলম্বে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল সরকারের দমনপীড়ন বন্ধ হবে। এর মধ্যে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এলো আরো ভয়াবহ তথ্য। সংস্থাটির তথ্য মতে শুধু এবছরেই 1000-এরও বেশি ফিলিস্তিনি স্থাপনা ধ্বংস কিংবা দখলে নিয়েছে ইসরায়েল, আর এ কারণে বাস্তুচ্যুত হয়েছে 1500-এরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো 7000 ফিলিস্তিনি। পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনিদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তেল আবিবের একের পর এক পদক্ষেপের নিন্দাও জানায় জাতিসংঘ। এদিকে ইসরায়েলের বর্তমান সরকারকে দেশটির ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার বলে উল্লেখ করায় বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সমালোচনা করেছে ব্রিটেন। বুধবার কেরি তার বক্তব্যে দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্য সংকট সমাধানের ক্ষেত্রে ইসরায়েলি বসতি স্থাপনকে সবচেয়ে বড় বাধা বলেও উল্লেখ করেন। আর এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কেরির বক্তব্যের তীব্র নিন্দা জানান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। রোহিঙ্গা সংকট সমাধান ও মিয়ানমারের রাখাইন প্রদেশে মানবিক পরিস্থিতির উন্নয়নে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন 13 জন নোবেলজয়ী এবং 10 জন মানবতাবাদী ব্যবসায়ী ও রাজনীতিক। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এ চিঠিতে রাখাইনে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তা ও বিদেশি সাংবাদিকদের প্রবেশে মিয়ানমার সরকারের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন শান্তিতে বাংলাদেশি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, ইরানের শিরিন এবাদি, দক্ষিণ আফ্রিকার ডেজমন্ড টুটু, পাকিস্তানের মালালা ইউসুফজাই, পূর্ব তিমুরের হোসে রামোস হোর্তা সহ 13 নোবেলজয়ী। এছাড়া ইতালির সাবেক প্রধানমন্ত্রী রোমানো প্রোডি, হাফিংটন পোস্টের প্রতিষ্ঠাতা আরিয়ানা হাফিংটন। চিঠিতে তারা বলেন, বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের আবেদনের পরও রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি উন্নয়নে ব্যর্থ হয়েছেন সূচি। রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের দমন পীড়ন জাতিগত নিধনের শামিল এবং মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণার পর অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে সমাজবাদী পার্টি নেতাদের মধ্যে। দলের শীর্ষ নেতা মুলায়েম সিং যাদব ও তার ছেলে অখিলেশ যাদবের পক্ষ থেকে প্রার্থীদের দুটি তালিকা প্রকাশ করা হলে দ্বন্দ্ব আরও জোরালো হয়। বুধবার উত্তরপ্রদেশের বিধানসভার 403 আসনের মধ্যে 235 জন প্রার্থীর নাম ঘোষণা করেন অখিলেশ। এর আগে মুলায়ম সিং যাদব হঠাৎই 325 প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যেই নিজের 5 বছরের সাফল্য তুলে ধরে প্রচারণায় নামা অখিলেশ পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার আশা প্রকাশ করলেও বাবা মুলায়ম সিং সাফ জানিয়ে দিয়েছেন, ভোটের আগে কাউকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করা হবে না। ভোটের পর নির্বাচিত বিধায়কেরাই মুখ্যমন্ত্রী বেছে নেবেন। আবারও রাজনৈতিক সংকট দেখা দিয়েছে ভারতের অরুণাচল প্রদেশে। দলীয় নীতি ভঙ্গের অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার পিপলস পার্টি অব অরুণাচল পিপিএ এর প্রেসিডেন্ট পেমা খান্ডু ছাড়াও আরও 6 জন বিধায়ককে বরখাস্তের নির্দেশ দেন। এই নির্দেশের পর পেমা খান্ডু এখন থেকে আর দলের নেতা নয় উল্লেখ করে তার সঙ্গে যে কোনো ধরনের বৈঠক করা থেকে দলের অন্য নেতাদের বিরত থাকতে বলা হয়। একই সঙ্গে দলের সব নেতাকর্মীদের মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়। এদিকে পেমা খান্ডুর বরখাস্তের পর পিপিএ এর নেতা ও পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাকাম পারিওর নাম ঘোষণা করা হবে। আন্তর্জাতিক সময় আরও যা দেখবেন, ভারতের ঝাড়খণ্ডে কয়লা খনি ধসে নিহত 5, এখনো 50 জন আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। পুনেতে একটি বেকারিতে আগুন লেগে নিহত 6। অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার লন্ডন থেকে সিডনি বিমানবন্দরে এসে পৌঁছানো মাত্রই 40 বছর বয়সী ওই ব্যক্তিকে পুলিশ আটক করে বলে জানায় বিবিসি। সামাজিক মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছিল বলে জানানো হয়। এছাড়া সিডনির একটি বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু নথিপত্র ও কম্পিউটারের হার্ড ড্রাইভ জব্দ করা হয়েছে। এর আগেও মেলবোর্নে বড়দিনের উৎসবে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার দাবি করে অস্ট্রেলিয়া পুলিশ। নিউ ইয়র্কে বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মেয়র বিল ডি ব্লাসিও। বৃহস্পতিবার টাইমস স্কয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তা রক্ষায় 2000 বাড়তি পুলিশের পাশাপাশি থাকবে কাউন্টার টেরোরিজম ইউনিটের 500 সদস্য। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার জেমস ও'নিল সহ জরুরি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 10 লাখের বেশি দর্শনার্থী নতুন বছরকে বরণ করতে টাইমস স্কয়ারে জড়ো হবেন বলে আশা করা হচ্ছে। এবার বর্ষবরণকে সামনে রেখে আমাদের দেশে নির্দিষ্ট কোনো হুমকি নেই। তবুও টাইমস স্কয়ারে ঘুরতে আসা সবার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রতি বছরের মতো এবারও দেশে দেশে নানা আয়োজন শুরু হয়েছে বর্ষবরণ উৎসবকে ঘিরে। এ নিয়ে যেন উৎসাহের শেষ নেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কবাসীর মধ্যে। এবারও নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে আয়োজন করা হয়েছে গুড রিডেন্স ডে। বিষাদময় স্মৃতিগুলো পেছনে ফেলে সমানে এগিয়ে যাওয়াই এ দিনটির অন্যতম তাৎপর্য। প্রতিটি কাগজেই লেখা রয়েছে দুঃখ, দুর্দশা কিংবা হতাশার স্মৃতি। কেউ হয়তো পৌঁছাননি কাঙ্ক্ষিত লক্ষ্যে, কেউ বা হারিয়েছেন প্রিয়জনকে। আর এ সবকিছুই ঘটেছে 2016 সালে। সব হতাশা ও যন্ত্রণা ভুলে আসছে বছর সবাই যেন নতুন সম্ভাবনা নিয়ে জীবনকে গুছিয়ে নিতে পারেন, সে লক্ষ্যে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে 10মবারের মতো আয়োজন করা হয় গুড রিডেন্স ডে। কাগজে লেখাগুলো কিছু সময় দেয়ালে রাখার পর তা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। আমার ক্যান্সার হয়েছিল। চিকিৎসা চলার সময় মাথার চুল পড়ে যায়, তাই পরচুলা পড়তাম। কেউ আমার দিকে তাকালে লজ্জা লাগতো, কিন্তু আর এসব নিয়ে ভাবতে চাই না। 2017 নতুন ভাবে শুরু করতে চাই। এ কারণে ক্যান্সারের সঙ্গে জড়িত এই শেষ স্মৃতি ফেলে দিচ্ছি। আমি 2016 সালকে বিদায় জানাতে চাই। নতুন বছর নতুন প্রত্যাশা নিয়ে শুরু করতে চাই। নতুন বছরে আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। আশা করছি 2017 ভালোই কাটবে। গুড রিডেন্স ডেতে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় প্রেসিডেন্সিয়াল নির্বাচন ও নবনির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়া। আমি একজন ব্যতিক্রম প্রেসিডেন্ট চাই, আর আমি চাই না ব্রেক্সিট কার্যকর হোক। অনেকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিরূপ মন্তব্য করছে, তবে আমি মনে করি ট্রাম্পকে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া উচিত। আগামী বছর আমাদের জন্য কি নিয়ে আসছে তা কেউ জানে না। আশা করছি নতুন বছর ভালোই কাটবে। একদিকে যখন পুরনো সব জীর্ণতাকে ভুলে নতুন বছরকে উপভোগ করার প্রত্যাশা করা হচ্ছে, তখন টাইমস স্কয়ারেই চলছে 2017কে ঘিরে উৎসবের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও টাইমস স্কয়ার ক্রিস্টাল বলের আলোয় বরণ করবে নতুন বছরকে। এ উপলক্ষে 12 ফুট ব্যাসার্ধের 5500 কেজি ওজনের বিশাল বলটিতে লাগানো হয়েছে ত্রিভুজ আকৃতির 2688টি ক্রিস্টাল লাইট। বলটি দেখতে প্রতি বছর গড়ে 10 লাখ দর্শনার্থী এ চত্বরে ভিড় করেন। শিরিন আক্তার, সময় সংবাদ। দর্শক, এ পর্যায়ে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ ও বিশ্বের বিভিন্ন স্থানে দুর্ঘটনার কিছু খবর। ভারতের ঝাড়খণ্ডে একটি কয়লা খনি ধসে অন্তত 7 জন শ্রমিক নিহত হয়েছে। ঘটনাস্থলে এখনো অর্ধশতাধিক মানুষ আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের পুনে শহরে একটি কেক তৈরির কারখানায় আগুন লেগে 6 কর্মচারী নিহত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বৃহস্পতিবার ভোর রাতে এই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘন কুয়াশায় ভারতের উত্তরাঞ্চলীয় কয়েকটি রাজ্যে যান চলাচল ব্যাহত হচ্ছে। ট্রেন ও বিমানের শিডিউল বিপর্যয়ে বাড়তি ভোগান্তিতে পড়ছেন ভ্রমণকারী ও বিভিন্ন দেশের পর্যটক। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে হঠাৎ বৃষ্টির সঙ্গে তুষারপাত ও শৈত্যপ্রবাহে অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র তুষারপাতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন প্রদেশে 18 ইঞ্চি উঁচু তুষার জমে গেছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সৃষ্ট বন্যায় অন্তত 50 জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে 6.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। স্থানীয় সময় শুক্রবার সকাল 6:30টার দিকে সাম্বাওয়া দ্বীপে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আফরিন জেরিন, সময় সংবাদ। দীর্ঘদিন নিশ্চুপ থাকার পর রহস্যজনকভাবে শিশু গুম হওয়া বিষয়ক তদন্ত বন্ধ করার কথা জানিয়েছে ইসরায়েল। তবে নির্দিষ্ট কিছু আবেদনের প্রেক্ষিতে তদন্তের আংশিক প্রকাশ করে কর্তৃপক্ষ। ইয়েমেনাইট চিলড্রেন অ্যাফেয়ার্স শীর্ষক 2,10,000 পৃষ্ঠার ওই প্রতিবেদনটির বেশিরভাগ ঘটনার তদন্ত অসম্পূর্ণ রয়ে গেছে। শুধুমাত্র 1948 সাল থেকে 1954 সাল পর্যন্ত কয়েকটি তদন্ত সম্পর্কে জানা যায়। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও বলকান রাষ্ট্রগুলোর প্রায় 1,000-এরও বেশি পরিবারের দায়েরকৃত অভিযোগের ওপর 70 বছর ধরে এই জরিপ চালানো হয়। তাদের সন্তানদের ইসরায়েলের বিভিন্ন হাসপাতাল থেকে দত্তকের জন্য গুম করা হয় বলে অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগ তদন্তে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সবশেষ 2001 সালের এক প্রতিবেদনে শিশুগুলোকে হয় মেরে ফেলা হয়েছে বা পুঁতে ফেলা হয়েছে বলে অথবা হাসপাতাল কর্তৃপক্ষ শিশুদের বাবা মাকে শনাক্ত করতে পারেনি বলে দায়সারা তথ্য জানায়। তবে এসব তথ্যের কোনো প্রমাণ না থাকায় প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সামরিক সহযোগিতা বিষয়ক সংস্থা ন্যাটোর পরবর্তী মহাসচিব হতে পারেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। দেশটির সরকারি উপদেষ্টার বরাতে এ খবর দিয়েছে রুশ সংবাদ মাধ্যম RT। খবরে বলা হয়, বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিটের পর সামরিক এই জোটে বড় ধরনের ভূমিকা রাখতে চান। তিনি মনে করেন ব্রিটেনের হয়ে ন্যাটোর নতুন মহাসচিব হিসেবে ডেভিড ক্যামেরনই বেশি যোগ্য। সংস্থাটির বর্তমান মহাসচিব নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেন্স স্টোলটেনবার্গের আগামী 2018 অথবা 2019 সালে পদত্যাগের কথা রয়েছে। তবে ক্যামেরন বলেছেন, এই দায়িত্ব পাওয়া ব্রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি এ দায়িত্ব পেলে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করতে চান। চীনে নির্মিত দেশটির সর্বোচ্চ সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 565 মিটার উচ্চতার এই সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। সেতুটি চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইউনান প্রদেশের জুয়ানউই ও গুইঝো প্রদেশের সুইচেং শহরকে যুক্ত করেছে। সেতুটি নির্মাণের ফলে 4 ঘন্টার দূরত্ব কমে 1 ঘন্টায় নেমে এসেছে বলে জানিয়েছে চীনা গণমাধ্যম CCTV। 140 মিলিয়ন বা 14 কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সেতুটির একটি সংযোগ সড়ক হ্যাংঝৌ প্রদেশের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে বলে সিনহুয়া নিউজের খবরে উল্লেখ করা হয়। চীনের সর্বোচ্চ 10টি সেতুর 7টি পার্বত্য অঞ্চল গুইঝৌ প্রদেশে নির্মিত হয়েছে। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। 35 রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ। সংখ্যক মার্কিন কূটনীতিক অপসারণের উদ্যোগ মস্কোর। আসাদ সরকার ও বিদ্রোহীদের সমঝোতায় সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি শুরু। সংকট সমাধানে আলোচনা চালিয়ে যেতে একমত রাশিয়া, তুরস্ক ও ইরান। এবং ফিলিস্তিনি স্থাপনা ধ্বংস ও অধিকৃত অঞ্চলে ইসরায়েল বিধিনিষেধে জাতিসংঘের উদ্বেগ। ইহুদি বসতি নির্মাণ বন্ধের প্রস্তাব দ্রুত বাস্তবায়নের দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।